কতজন জয়েন করেছে এখন? 149 159 তাহলে তো 170 এর মতো ছিল, আর একটু ওয়েট করি। যে ক্লাসের ডিটেইলস এ পড়ে এসেছো, ক্লায়েন্ট কি, ক্লায়েন্টের ক্লাসিফিকেশন, কোনটা এন্ডোক্রাইন কোনটা এক্সোক্রাইন এন্ড কিসের বেসিসে ক্লাসিফাই করা হয় সবকিছুই তোমাদের জানা আছে। এখানে জাস্ট একটু রিক্যাপ করা। ফার্স্ট যদি গ্ল্যান্ডের ডেফিনিশন জানতে চাই, গ্ল্যান্ড হচ্ছে একটা সিঙ্গেল সেলও গ্ল্যান্ড হিসেবে কাজ করতে পারে। বলতে পারবা একটা সিঙ্গেল সেল যেটা গ্ল্যান্ড হিসেবে কাজ করে? এক্স্যাক্টলি, গবলেট সেল। আমরা জানি যে এটা একটা সিঙ্গেল সেল এবং এটা হচ্ছে কি করে, গ্ল্যান্ড হিসেবে কাজ করে, সে মিউকাস সিক্রেশন করে। ওকে, সো গ্ল্যান্ডের ডেফিনিশন কি হবে? সিঙ্গেল সেলও হতে পারে অথবা একটা গ্রুপ অফ স্পেশালিস্ট ফর্ম অফ ইপিথেলিয়াল সেলও হতে পারে। আমরা জানি গ্ল্যান্ড যখন আমরা হিস্টোলজি পড়েছি, ক্লাসিফিকেশন পড়েছি, তখন দেখেছি যে গ্ল্যান্ডের যে লাইনিং এপিথেলিয়াম থাকে সেটা হচ্ছে এপিথেলিয়াল সেল এবং সেই সেলগুলো হয় স্পেশালিস্ট ফর্মে। ঠিক আছে, এবং এই সেলগুলো সেটা সিঙ্গেল হোক বা গ্রুপ অফ স্পেশালিস্ট সেল হোক, তাদের কি থাকে, একটা সিক্রেটরি অ্যাবিলিটি থাকে। যখন সিক্রেটরি অ্যাবিলিটি থাকবে তখনই সেই সেলটাকে বা গ্রুপ অফ সেলটাকে বলা হবে গ্ল্যান্ড। ঠিক আছে, এখন এই গ্ল্যান্ডটাকে, গ্ল্যান্ডের যেহেতু একটা সিক্রেশন আছে, এই সিক্রেশনটা কোথায় যাবে? একটা টার্গেট অর্গানে যাবে, তাই না? টার্গেট অর্গানে গিয়ে সেই সিক্রেশনটা তার ফাংশন করবে। এখন এই যে সিক্রেশনটা, গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা বের হচ্ছে, সেটা টার্গেট অর্গানে কিভাবে যাচ্ছে? সে কি একটা ডাক্টের মাধ্যমে যাচ্ছে, নাকি সে হচ্ছে ব্লাডের মাধ্যমে বা লিম্ফের মাধ্যমে বা সার্কুলেশনের মাধ্যমে যাচ্ছে? এই যে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ডার্ক, এটার উপর ভিত্তি করে গ্ল্যান্ডকে দুইটা ভাবে ক্লাসিফাই করা হয়েছে। কি কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড এন্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে কখন আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলবো? যখন গ্ল্যান্ডে কোনো ডাক্ট থাকবে না। when the gland do not have any duct and their secretion, তাদের সিক্রেশনটা টার্গেট অর্গানে কিভাবে যাবে? ব্লাডের মাধ্যমেও যেতে পারে, লিম্ফের মাধ্যমেও যেতে পারে, সার্কুলেশনের মাধ্যমে যাবে, তখন তাকে বলা হবে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল হিসেবে আমরা সবাই জানি কি আছে? পিটুইটারি গ্ল্যান্ড আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, এগুলো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমরা যে সিঙ্গেল সেল গবলেট সেলের নাম বললাম, এটা কি এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন? এটা কি কোনো ডাক আছে নাকি নেই? এন্ডোক্রাইন অবভিয়াসলি, কারণ আমরা জানি গবলেট সেলের কোনো ডাক সিস্টেম নেই, সে সরাসরি সার্কুলেশনে দিয়ে দেয়। ঠিক আছে, সো গবলেট সেল হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড কখন বলবো? যখন ওই গ্ল্যান্ডের একটা ডাক্ট সিস্টেম থাকবে এবং এন্ড প্রোডাক্টটা, গ্ল্যান্ডের যে সিক্রেটরি প্রোডাক্ট, সেটা তার টার্গেট অর্গানে পৌঁছাবে তাদের সেই স্পেসিফিক ডাক্ট সিস্টেমের মাধ্যমে, তখন তাকে বলবো আমরা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সাম্পল হিসেবে কি আছে? সালাইভারি গ্ল্যান্ড, মামারি গ্ল্যান্ড, রেনাল ক্যালিসিস, এগুলো হচ্ছে সব এক্সোক্রাইন গ্ল্যান্ড। সো এখন আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ডেফিনিশন পড়লাম। এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর এন্ডোক্রাইন সিস্টেম অলমোস্ট সিমিলার, সেম জিনিস। ঠিক আছে, তারপরেও যেহেতু দুইটার ডেফিনিশন ডিফারেন্টলি আসে, অনেক সময় এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ডেফিনিশন চাওয়া হয়, আবার অনেক সময় এন্ডোক্রাইন সিস্টেমের ডেফিনিশনও চাওয়া হয়। সো এন্ডোক্রাইন সিস্টেমকে যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে এটাকে আমরা বলতে পারি endocrine system is characterized by parenchymal cells, that means epithelial cell, specialist epithelial cells that release their secretory product, যেটা কি করে? তাদের secretory productটাকে রিলিজ করে, এবং তাদের secretory productটা কি বলা হচ্ছে? একটা স্পেসিফিক নাম দেয়া হয়েছে, সেটা কি? হরমোন। এন্ডোক্রাইন সিস্টেম বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে secretory productটা বের হয় তাদেরকে বলা হয় হরমোন। কি করবে? এই হরমোনগুলো ডিরেক্টলি ইনটু দা ইন্টারসেলুলার অর পেরিভাস্কুলার কানেকটিভ টিস্যু স্পেসে রিলিজ হবে, যেখান থেকে তারা আলটিমেটলি এন্টার করবে কোথায়? সার্কুলেটরি সিস্টেমে। এবং এই সার্কুলেটরি সিস্টেমের যে সার্কুলেটরি প্রোডাক্ট রয়েছে, ব্লাড বা লিম্ফ বলো, তার মাধ্যমে হরমোনটা চলে যাবে কোথায়? তার টার্গেট অর্গানে। টার্গেট অর্গানে গিয়ে সে জেনারেল অথবা স্পেসিফিক টিস্যুর উপর তার ফাংশনটা অ্যাকমপ্লিশ করবে। এই যে হোল প্রসিডিউরটা, এটাকে বলা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এখন যদি আমরা ক্লাসিফাই করতে চাই যে এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে আসলে কি কি আছে, কয়টা জিনিস নিয়ে এন্ডোক্রাইন সিস্টেম কনসিস্ট হয়েছে, তাহলে প্রথমে পাবো হচ্ছে এন্ডোক্রাইন অর্গানস, যেটার নাম আমি অলরেডি বলেছি যে এখানে আছে পিটুইটারি গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এন্ড অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এছাড়াও এন্ডোক্রাইন সিস্টেমের অন্তর্ভুক্ত কিছু সেল গ্রুপস আছে, এন্ডোক্রাইন সেল গ্রুপস। ঠিক আছে,
যদি এক্সাম্পল দিই তাহলে কি হবে, নন এন্ড্রোজেনিক নন এন্ডোক্রাইন অর্গানস আর, সেগুলো এন্ডোক্রাইন অর্গান না কিন্তু এন্ডোক্রাইন সেল গ্রুপ, নট অর্গান, সেল গ্রুপস, ঠিক আছে। আর হাইপোথ্যালামিক নিউরোসেক্রেটরি নিউরনস, হাইপোথ্যালামাসে যে নিউরোসেক্রেটরি কিছু নিউরন আছে সেগুলো এন্ডোক্রাইন সেল গ্রুপ হিসেবে কাজ করে। দেন প্যানক্রিয়াটিক আইলেটস, থিকা ইন্টারনা, গ্রানুলোসা, interstitial and corpus luteum in ovary, interstitial cells in testis and atrial cardiac myocyte, ঠিক আছে। হার্টের কিছু সেলও এখানে এন্ডোক্রাইন সেল গ্রুপ হিসেবে কাজ করে। এন্ডোক্রাইন অর্গান এন্ডোক্রাইন সেল গ্রুপ ছাড়াও সিঙ্গেল সেলও এন্ডোক্রাইন অর্গান বা এন্ডোক্রাইন সিস্টেমের অন্তর্ভুক্ত, এবং সেটা আমরা অলরেডি বলেছি, যেটা হচ্ছে কি গবলেট সেল। কোথায় পাওয়া যায়? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ড রেসপিরেটরি সিস্টেমের সে অন্তর্ভুক্ত। আমরা যখন হিস্টোলজি পড়েছি এই দুইটা সিস্টেমে তখন দেখছি গবলেট সেল কোথায় কোথায় থাকে, তাই না? এটা ছিল জেনারেল কথাবার্তা বা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। এখন আমাদের হচ্ছে মেইন থিং যেটা পড়তে হবে, হিস্টোলজি অফ এন্ডোক্রাইন অর্গানস। আজকে আমরা ছোট্ট ছোট্ট 3টা গ্ল্যান্ডের হিস্টোলজি পড়বো। প্রথমে আমরা যেটা পড়বো থাইরয়েড গ্ল্যান্ড। এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্ল্যান্ড এবং হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে পরীক্ষায় আসে, হিস্টোলজি অফ থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। সো হিস্টোলজি অফ থাইরয়েড গ্ল্যান্ড, আমরা জানি যে কোনো গ্ল্যান্ড সাধারণত ক্যাপসুলেটেড থাকে। সো থাইরয়েড গ্ল্যান্ড যেটা, সেটার একটা ক্যাপসুল আছে। The thyroid gland is surrounded by a thin capsule. ক্যাপসুলটা কেমন হবে? থিন হবে, থিন ক্যাপসুল। এবং এই ক্যাপসুলটা কনসিস্ট হবে কি দ্বারা? ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু দ্বারা। ক্যাপসুল সবসময় কনসিস্ট হয় কানেকটিভ টিস্যু দ্বারা, সেখানে অনেক সময় স্মুথ মাসল ফাইবার থাকে, কিন্তু কানেকটিভ টিস্যুর টাইপটা কেমন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে আমরা থাইরয়েড গ্ল্যান্ডে পাচ্ছি কোন ধরনের? ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। এবং এই যে গ্ল্যান্ডটাকে ক্যাপসুলটা কভার করে রেখেছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু দ্বারা, এই কানেকটিভ টিস্যু থেকে বিভিন্ন ধরনের সেপ্টা অ্যারাইজ করে। সেপ্টা মিন্স ট্রাবিকুলি, ঠিক আছে। ট্রাবিকুলি অ্যারাইজ করে গ্ল্যান্ডটার যে প্যারেনকাইমা বা স্ট্রোমা বা কোর ইলামেন্ট আছে সেখানে এক্সটেন্ড করে গ্ল্যান্ডটাকে বিভিন্ন লোবিউলে ডিভাইড করে দেয়, সাব ডিভাইড করে দেয়। এটাই বলা হয়েছে a thin capsule of dense irregular connective tissue from which septa extend into the parenchyma, subdividing it into lobules. That means গ্ল্যান্ডটা হবে লোবিউলার। কেন লোবিউলার হবে? কারণ ক্যাপসুল থেকে সেপ্টা অ্যারাইজ করেছে এবং এর প্যারেনকাইমাকে বিভিন্ন লোবিউলে ডিভাইড করে দিয়েছে। These lobules comprise thyroid follicle. ওকে, প্রথমত জানলাম যে গ্ল্যান্ডটা লোবিউলার, এবং এই প্রতিটা লোবিউলার থাইরয়েডের গ্ল্যান্ডের লোবিউলে কি পাবো আমরা? কম্প্রাইজ হয় হচ্ছে থাইরয়েড ফলিকল দ্বারা। প্যারাফলিকুলার সেলস পাবো সেখানে, দেন স্পার্স ইন্টারস্টিশিয়াল লুজ কানেকটিভ টিস্যু পাবো, এবং ডেন্স নেটওয়ার্ক অফ সাইনোসয়েডাল এন্ড লিম্ফ ক্যাপিলারিজ পাবো। সো এট এ গ্ল্যান্স যদি আমরা থাইরয়েড গ্ল্যান্ডকে প্রথমে ডেসক্রাইব করতে চাই, এটা কভার থাকবে একটা থিন ক্যাপসুল দ্বারা। ক্যাপসুলটা কি দ্বারা গঠিত হবে? ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। ক্যাপসুল থেকে সেপ্টা অ্যারাইজ করবে, অ্যারাইজ করে গ্ল্যান্ডের যে প্যারেনকাইমা আছে সেটাকে সাবডিভাইড করে দিবে, লোবিউলে সাবডিভাইড করে দিবে। সো গ্ল্যান্ডটা হচ্ছে লোবিউলার। প্রতিটা লোবিউলে আমরা কি পাবো? থাইরয়েড ফলিকল পাবো, প্যারাফলিকুলার সেলস পাবো, ইন্টারস্টিশিয়াল লুজ কানেকটিভ টিস্যু পাবো। এছাড়াও যেহেতু গ্ল্যান্ড অবশ্যই তার সার্কুলেটরি সিস্টেম থাকতে হবে, এখানে আমরা কি পাবো? সাইনোসয়েডাল এন্ড লিম্ফ ক্যাপিলারিজ পাবো। তো এখন যদি আমরা থাইরয়েড ফলিকুলার হিস্টোলজিটা জানতে চাই, এটার একটা সাইজ দেয়া আছে, অ্যাপ্রক্সিমেট সাইজ দেয়া আছে, সেটা হচ্ছে 20 to 500 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। থাইরয়েড ফলিকুলার সাইজ, এগুলো হচ্ছে একটা ভেসিকলস। থাইরয়েড ফলিকলটা হচ্ছে মেইনলি একটা ভেসিকল, ঠিক আছে, একটা স্যাক লাইক স্ট্রাকচার, যেটা লাইন্ড থাকে কি দ্বারা? ফলিকুলার সেলস দ্বারা। আর ভেসিকলস দ্যাট আর লাইন্ড বাই ফলিকুলার সেলস and usually filled by colloids. ফলিকল বা ভেসিকল যদি বলি, আমরা জানি একটা স্যাক লাইক স্ট্রাকচার। বলছে যে সেই ভেসিকলের যে লাইনিং এপিথেলিয়াম থাকবে সেটা হবে হচ্ছে ফলিকুলার সেলস। লাইনিং যে সেলটা সেটা হচ্ছে ফলিকুলার সেল, এবং ওই ভেসিকলের ভেতরে এমটি স্পেসটা ফিল থাকবে কলয়েড দ্বারা। ফলিকুলার স্ট্রাকচার রিফ্লেক্ট ভেরিয়াস ফিজিওলজিক্যাল কন্ডিশন। এই যে ফলিকুলার সেলগুলো আছে, লাইন করে আছে, যে লাইনগুলা বিভিন্ন ফিজিওলজিক্যাল কন্ডিশন অনুযায়ী ভ্যারি করে। কি ভ্যারি করে?
যখন এই থাইরয়েড ফলিকুল গুলো রেস্টিং কন্ডিশনে থাকবে, তার কোনো সিক্রেশনের দরকার নেই, রেস্টিং অবস্থায় আছে, তখন এই যে ফলিকুলার সেলগুলো হবে সেগুলো হচ্ছে এপিথেলিয়াল সেল, সিম্পল এপিথেলিয়াম, সেটা হবে লো কিউবয়েডাল অর ইভেন স্কোয়ামাস। আমরা ইজিলি বুঝতে পারতেছি সেলটার কোনো সিক্রেশন নেই, তাহলে সে কি, তার মিনিমাল স্টেজেই তো থাকবে, সো তার শেপটা হবে হচ্ছে লো কিউবয়েডাল অর ইভেন স্কোয়ামাস। এবং যে কলয়েড সাবস্টেন্সটা থাকবে ফলিকুলের ভেতরে সেটা থাকবে ডেন্স অ্যান্ড ইউনিফর্মলি স্টেইনড হবে, স্টেইন করার পর ইভেনলি কালার নিবে কলয়েড সাবস্টেন্সটা। কিন্তু যখন হচ্ছে এই থাইরয়েড ফলিকল বা থাইরয়েড গ্ল্যান্ডটা স্টিমুলেটেড অবস্থায় থাকবে, সে হচ্ছে কোনো কিছুর ইনফ্লুয়েন্সে থাকবে, তাকে সিক্রেশন করতে হবে, তখন সেলগুলা কি হয়ে যাবে, কিউবয়েডাল অর কলামনার, কারণ তাকে তখন সিক্রেট করতে হবে। এই কলের সাবস্টেন্সটা কোথা থেকে সিক্রেট হচ্ছে, ফলিকল থেকেই সিক্রেট হচ্ছে, ঠিক আছে, ফলিকলের যে লাইনিং এপিথেলিয়াম, ফলিকুলার সেলস এপিথেলিয়াম, সেখান থেকে সিক্রেট হচ্ছে, যেহেতু সেলের সিক্রেশন বাড়বে তার হাইটও বেড়ে যাবে, কি হবে, কিউবয়েডাল অর কলামনার। এবং তখন যদি সেলগুলো ফলিকলটাকে বা থাইরয়েড গ্ল্যান্ডকে স্টেইন করা হয়, তখন যে কলয়েড সাবস্টেন্সটা আছে সেটা নন ইউনিফর্মলি স্টেইন নিবে, এবং আমরা সেখানে কি দেখতে পাবো, পেরিফেরাল ভ্যাকুলস দেখতে পাবো, যেহেতু নন ইউনিফর্মলি নিয়েছে আমরা ভ্যাকুল দেখতে পাবো পেরিফেরি, ঠিক আছে। এই যে ম্যাম ম্যাম হ্যাঁ বলো। ম্যাম ইউনিফর্মলি স্টেইনড আর নন ইউনিফর্মলি স্টেইনড এই দুটো জিনিস একটু বুঝিয়ে দিতেন। ইউনিফর্মলি স্টেইনড আর নন ইউনিফর্মলি, এই ফলিকলটা যদি দেখো, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো এটা হচ্ছে একটা ফলিকল, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে একটা ফলিকল, এবং এই যে পিঙ্ক কালার যে ভেতরের সাবস্টেন্সটা দেখতে পাচ্ছি কালার নিয়েছে, এটা হচ্ছে কলয়েড সাবস্টেন্স। এটা কি পুরো সমানভাবে প্রত্যেকটা জায়গায় একই রকম স্টেইন নিয়েছে না, ইউনিফর্মলি স্টেইন নিয়েছে। এটা হচ্ছে যখন একটা সেল রেস্টিং কন্ডিশনে থাকবে তখন তার কলয়েড সাবস্টেন্স এরকম ইউনিফর্মলি স্টেইন নিবে, বাট যখন সে রেস্টিং কন্ডিশনে থাকবে না তখন এই ফলিকলের যে কলয়েড সাবস্টেন্স, দেখবে যে এখানে একটা ভ্যাকুয়াল ফর্মেশন হয়েছে, ছোট একটা বাবলের মতো ফর্মেশন হয়েছে, এখানে হয়তো একটা ছোট একটা বাবল ফর্মেশন হয়ে আছে, এবং এই যে পিঙ্ক কালারটা কি সমানভাবে নিয়েছে, সব জায়গায় কনসেন্ট্রেশন সমান, তখন কনসেন্ট্রেশনটা সমান হবে না, ইউনিফর্ম হবে না, ঠিক আছে। দেখা যাবে কিছু জায়গায় কালার নিয়েছে, কিছু জায়গায় কালার নেয়নি, কোথাও বাবল ফর্মেশন হয়ে আছে কলয়েডে, এটাকেই বলা হচ্ছে যে নন ইউনিফর্মলি স্টেইনড। বুঝতে পেরেছো? জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে, নাও ফলিকুলার সেল আমরা দেখলাম যে তার ফিজিওলজিক্যাল কন্ডিশনের উপর ভ্যারি করে তার এপিথেলিয়ামে চেঞ্জ হচ্ছে, সিম্পলি আছে, বাট তার সেটা লো কিউবয়েডাল আর স্কোয়ামাস টাইপ থাকছে যখন রেস্টিং কন্ডিশনে, আবার যখন স্টিমুলেটেড হয়ে যাচ্ছে তখন সে কিউবয়েডাল হয়ে যাচ্ছে অথবা কলামনার হয়ে যাচ্ছে। এখন অ্যাক্টিভ ফলিকুলার সেল যেগুলা, সেগুলার আমরা ক্যারেক্টারিস্টিক্স কি দেখতে পাবো, হ্যাভ ডিস্টিংক্ট স্ট্রাকচারাল পোলারিটি। পোলারিটি মানে আমরা জানি মেরুকরণ, তাই না? দেখা যাবে সেলের যে কম্পোনেন্ট গুলো আছে তারা সেলের দুইটা প্রান্তে অবস্থান করতেছে, এটাই বলতেছে স্ট্রাকচারাল পোলারিটি। দ্য নিউক্লিয়াস ইজ লোকেটেড অ্যাট দ্য সেল বেস। আমরা নিউক্লিয়াসটাকে দেখতে পাবো সেল বেসে। কেন দেখতে পাবো? আমরা যখন হচ্ছে লেভেল 1 সেমিস্টার 1 এ পড়েছিলাম সিম্পল কলামনার এপিথেলিয়াম, যেখানে নিউক্লিয়াসের লোকেশন কোথায় ছিল মনে আছে? বেজের দিকে ছিল, তাই না? অভয়েড শেপ নিউক্লিয়াস ছিল এবং নিউক্লিয়াসটা ছিল বেজের দিকে। আর আমরা অলরেডি দেখলাম যে যখন স্টিমুলেটেড মানে কি, সে অ্যাক্টিভ কন্ডিশনে আছে, তখন এপিথেলিয়ামটা হবে কিউবয়েডাল আর কলামনার, সো অবভিয়াসলি কি হবে, তার নিউক্লিয়াসটা কি থাকবে, সেল বেজের দিকে থাকবে। দেন মাইটোকন্ড্রিয়া, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম এন্ড পলিসোম আর ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য সাইটোপ্লাজম। পুরো সাইটোপ্লাজম জুড়েই সেলুলার যে কম্পোনেন্ট গুলো রয়েছে, জেনারেল যে স্ট্রাকচার গুলো রয়েছে, সেগুলা ফুললি ডিস্ট্রিবিউটেড থাকবে। এছাড়া অ্যাপিক্যাল যে সাইটোপ্লাজম রয়েছে, আমরা দেখলাম যে বেজের দিকে রয়েছে নিউক্লিয়াস এবং তার অপোজিটে, দ্যাট মিন্স অ্যাপিক্যাল যে সাইটোপ্লাজম রয়েছে সেখানে কি থাকবে, কনডেনসিং ভ্যাকুলস থাকবে। কনডেনসিং মানে কি, ঘনীভূত, তাই না? কনডেন্স মিল্ক বলি না আমরা, কি ঘনীভূত দুধ, তাই না? এরকম কনডেনসিং ভ্যাকুলস, ভ্যাকুলস মানে একটু ফাঁকা অংশ, বাবলের মতো থাকবে।
which originates from the Golgi complex. এই ভ্যাকুয়াল গুলো কোথা থেকে অরিজিনেট হবে? গলগি যে কমপ্লেক্স রয়েছে সেলুলার কম্পোনেন্ট সেখান থেকে অরিজিন করবে এবং এই কন্ডেন্সিং ভ্যাকুয়াল গুলার কাজ হবে কি তারা কন্টেইন করবে হচ্ছে থাইরোগ্লোবিউলিন। থাইরোগ্লোবিউলিন আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেটেড একটা প্রোডাক্ট, ঠিক আছে? এবং এই থাইরোগ্লোবিউলিনটা যে সেলের মধ্যে রয়েছে অ্যাপিকাল সাইটোপ্লাজমে রয়েছে সেটা আলটিমেটলি কোথায় সিক্রেট করতে হবে? সেলের যে কলয়েড সাবস্টেন্স রয়েছে সেখানে তো এই থাইরোগ্লোবিউলিনটা আসলে কলয়েড সাবস্টেন্স, ঠিক আছে? তো এটা কি করতে হবে? ফলিকুলার লুমেনে এক্সক্রিট করতে হবে, সিক্রেট করতে হবে। কি প্রসেসের মাধ্যমে সিক্রেট করবে? এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে সিক্রেট করবে। 1-1 আমরা ওই জেনারেল হিস্টোলজি এন্ড এমব্রায়োলজিতে খুব ডিটেইলসে পড়েছি যে এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, স্পিনোসাইটোসিস প্রসেসগুলো কি, কিভাবে সিক্রেশন হয়। সো এখানে আর এক্সপ্লেইন করছি না। তাহলে অ্যাক্টিভ ফলিকুলার সেলের হিস্টোলজি যদি আমরা বলতে যাই তাহলে কি হবে যে সেলগুলোর কি থাকবে? স্ট্রাকচারাল পোলারিটি থাকবে, নিউক্লিয়াসটা কোথায় থাকবে? সেল বেজের দিকে থাকবে। এছাড়া যে আদার সেল কম্পোনেন্ট রয়েছে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, পলিজোম এগুলা কি পুরো সাইটোপ্লাজম জুড়ে ডিস্ট্রিবিউটেড থাকবে। বাট কি থাকবে? অ্যাপিকাল যে সাইটোপ্লাজম রয়েছে সেলের অ্যাপিকাল যে সাইটোপ্লাজম সেখানে আমরা কি দেখতে পাবো? কন্ডেন্সিং ভ্যাকুলস দেখতে পাবো। ভ্যাকুল গুলো কোথা থেকে আসলো? হঠাৎ করে তো সেলে চলে আসতে পারবে না, আসছে কোথা থেকে? গলগি কমপ্লেক্স থেকে আসছে। গলগি কমপ্লেক্স এগুলা অরিজিনেট করেছে এবং এগুলার কাজ কি? ফাংশন কি? তারা থাইরোগ্লোবিউলিন কন্টেইন করে থাকে এবং এই যে সেলের ভেতরে থাইরোগ্লোবিউলিন আছে এটাকে আলটিমেটলি কি করতে হবে? সিক্রেট করতে হবে কোথায়? ফলিকুলের যে লুমেনে সেখানে। কিসের মাধ্যমে, কি প্রসেসের মাধ্যমে সিক্রেট করবে? এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে। ক্লিয়ার? বেশি দ্রুত কথা বলে ফেলতেছি? জি ম্যাম, কথা বুঝতে পারছো না? একটু স্লো বললে একটু সুবিধা হতো ম্যাম। আর একটু স্লো হলো বুঝতে পারিনি, একটু জোরে বলো। আর একটু স্লো বললে আমাদের স্লো হইতো তাহলে কি ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আর একটু স্লোলি বলছি। এটা হচ্ছে অ্যাক্টিভ ফলিকুলার সেল দেখলাম। এছাড়াও আমরা হচ্ছে থাইরয়েড ফলিকলে বা লোভিউলে আমরা আরেক ধরনের সেল টাইপ দেখতে পাবো যেটাকে বলা হয় প্যারাফলিকুলার অর সি সেলস। সেলগুলো আসে কোথা থেকে? নিউরাল ক্রেস্ট থেকে। অরিজিন কোথায় হয়? নিউরাল ক্রেস্ট এসে অরিজিন করে। সাধারণত এই যে প্যারাফলিকুলার বা সি সেল আছে সেগুলা সিঙ্গেল সেল হিসেবে এনক্লোজড থাকে at the basal lamina of the follicles. ফলিকলের যে বেজাল লামিনা আছে সেই বেজাল লামিনাতে সিঙ্গেল সেল হিসেবে এনক্লোজড অবস্থায় থাকে এই প্যারাফলিকুলার অসি সেলগুলা। বাট অনেক সময় দেখা যায় যে এই সেলগুলা সেম লোকেশনে, দ্যাট মিন্স বেজাল লামিনা অফ ফলিকলে ক্লাস্টার্ড অবস্থায় থাকতে পারে অথবা কি ফলিকলের বাইরেও ক্লাস্টার্ড অবস্থায় থাকতে পারে। জেনারেলি তাদের লোকেশন কোথায়? ফলিকলের যে বেজাল লামিনা আছে সেখানে থাকবে এবং সাধারণত সিঙ্গেল সেল হিসেবে থাকে। বাট এক্সেপশনালি সেখানে কি গ্রুপ হিসেবেও থাকতে পারে বা ফলিকলের বাইরেও ইন্টারফলিকুলার স্পেসেও তারা গ্রুপ হিসেবে থাকতে পারে। এবং এটা স্পেসিফিকলি কোথায় দেখা যায়? ডগের ক্ষেত্রে এরকম দেখা যায় যে তারা ইন্টারফলিকুলার স্পেসে গ্রুপ হিসেবে আছেন। সি সেলটাকে কিভাবে চিনতে পারবো আমরা? এটার ক্যারেক্টারিস্টিক কি? এটা হচ্ছে লাইট স্টেইনিং সাইটোপ্লাজম থাকবে। যখন থাইরয়েড গ্ল্যান্ডকে স্টেইন করা হবে তখন দেখা যাবে যে প্যারাফলিকুলার অথবা সি সেল যেগুলো আছে সেগুলোর সাইটোপ্লাজম গুলো লাইটলি স্টেইন নিচ্ছে। হেমাটোক্সিলিন লিউসিন যদি স্টেইন করে তাহলে দেখা যাবে যে সে লাইটলি স্টেইন নিচ্ছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরিমাণ খুবই কম থাকবে, লিটল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, বাট গলগি কমপ্লেক্সের পরিমাণ অ্যাবান্ডেন্ট থাকবে, প্রচুর পরিমাণে গলগি কমপ্লেক্স থাকবে, ঠিক আছে? এবং সিক্রেটরি গ্র্যানুলস থাকবে। এই সেলগুলোর ফাংশন কি? তারা সিক্রেট করে ক্যালসিটোনিন, থাইরয়েড গ্ল্যান্ডের আরেকটা সিক্রেটরি প্রোডাক্ট। ফলিকুলার সেল সিক্রেট করছে কি? থাইরোগ্লোবিউলিন। আর প্যারাফলিকুলার আর সি সেল সিক্রেট করছে কি? ক্যালসিটোনিন, ঠিক আছে? নাও দ্য ফলিকুলার কলয়েড, যে কলয়েড সাবস্টেন্সটা আমরা ফলিকলের লুমেনে দেখতে পাচ্ছি সেটা যদি স্টেইন করি সেটা বেসিক স্টেইনও নিবে, অ্যাসিডিক স্টেইনও নিবে। Stains with either basic or acid. Stains with either acid or
বেসিক ডাইস, সে দুইটাই স্টেইনই নিবে, কিন্তু পাস যে পজিটিভ, পাস স্টেইনের নাম শুনেছি না আমরা গত সেমিস্টারে পড়েছি, পাস স্টেইন, এটা সে পজিটিভ রিঅ্যাকশন দিবে। কেন পজিটিভ রিঅ্যাকশন দিবে? কারণ আমরা দেখলাম যে ফলিকুলার সেল থেকে থাইরোগ্লোবুলিন সিক্রেট হচ্ছে, এবং থাইরোগ্লোবুলিন হচ্ছে একটা আয়োডিনেটেড গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, এই গ্লাইকোপ্রোটিন সবসময় পাস স্টেইনে পজিটিভ রিঅ্যাকশন দেয়, এজন্য কলের সাবস্টেন্সটাও পাস স্টেইনিং এ পজিটিভ রিঅ্যাকশন দিবে। ঠিক আছে, ম্যাম পাস এটাই স্টেইন হচ্ছে মনে নাই একটু বলে দিন। পিরিয়ডিক অ্যাসিড স্কিপ স্টেইনিং করেছিলাম না? পাসের ইলাবোরেট ফর্ম হচ্ছে পিরিয়ডিক অ্যাসিড স্কিপ স্টেইন। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টেইন, যেমন হেমাটোক্সিলিন ইউসিন আমরা স্টেইন করেছি কিসের জন্য? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের জন্য, জেনারেল স্টেইন, বেসিক স্টেইন, তাই না? এরকম পাস স্টেইনিং হচ্ছে এই যে থাইরোগ্লোবুলিন বা গ্লাইকোপ্রোটিন জাতীয় কন্টেন্ট যেগুলো আছে তাদের জন্য স্পেসিফিক একটা স্টেইন। ঠিক আছে, যেহেতু আমরা থাইরয়েড ফলিকলের যে কলয়েড সেটা গ্লাইকোপ্রোটিন বা থাইরোগ্লোবুলিন, এই জন্য এটা পাস যখন আমরা স্টেইন করব পজিটিভ রিঅ্যাকশন দিবে। যদি থাইরোগ্লোবুলিন না থাকতো তাহলে পাসে সে পজিটিভ রিঅ্যাকশন দিত না। এটাই, এটুকুই হচ্ছে হিস্টোলজি অফ থাইরয়েড গ্ল্যান্ড। খুবই সিম্পল একটা গ্ল্যান্ড। ক্যাপসুল থাকবে, ক্যাপসুল কনসিস্ট হবে কি ডেন্সিটিগুলো কানেকটিভ টিস্যু দ্বারা, যেখান থেকে সেপ্টা অ্যারাইজ হয়ে গ্ল্যান্ডটাকে ডিভাইড করে ফেলবে কিসে? লোবুইলে। প্রতিটা লোবুইল যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি কি দেখতে পাবো? থাইরয়েড ফলিকল দেখতে পাবো, প্যারাফলিকুলার সেল দেখতে পাবো, এবং ফলিকুলগুলোর মাঝখানে কি দেখতে পাবো? লুজ কানেকটিভ টিস্যু এবং ব্লাড ক্যাপিলারিজ দেখতে পাবো। থাইরয়েড ফলিকলকে যদি আমরা এক্সামাইন করতে চাই বা হিস্টোলজিক্যালি ডিসক্রাইব করতে চাই তাহলে এটা কি হবে? এটা একটা ভ্যাসিকলের মতো। ভ্যাসিকল গুলা লাইন থাকবে কি দ্বারা? ফলিকুলার সেল দ্বারা। ফলিকুলার সেল আর কিছুই না, এটা সিম্পল এপিথেলিয়াম সেল। ঠিক আছে, সিম্পল এই যে ফলিকুলার সেল বা লাইনিং এপিথেলিয়াম, এটা ফিজিওলজিক্যাল কন্ডিশন অনুযায়ী ভ্যারি করবে। রেস্টিং কন্ডিশনে থাকলে হবে সেটা কি? লো কিউবয়েডাল অর স্কোয়ামাস, এবং যখন সে স্টিমুলেটেড হবে তখন সেটা হয়ে যাবে কি? কিউবয়েডাল অর কলামনার। তারপর আমরা দেখলাম যে এই যে ফলিকুলার সেলগুলা, তাকে যদি আমরা স্পেসিফিক সেলগুলার হিস্টোলজি যদি বলতে চাই তাহলে দেখতে কেমন হবে? তাদের পোলারিটি থাকবে, নিউক্লিয়াসটা বেজের দিকে থাকবে, এবং অ্যাপিক্যাল পোরশন আমরা কি দেখতে পাবো? কন্ডেন্সিং ভ্যাকুলস দেখতে পাবো, যেটা কোথা থেকে অরিজিনেট করেছে? গলগি কমপ্লেক্স থেকে, এবং কন্টেইন করেছে কি? থাইরোগ্লোবুলিন। তারপর প্যারাফলিকুলার সেল অর সি সেল, তাদের অরিজিন আমরা বলেছি যে নিউরাল ক্রেস্ট, এবং সাধারণত সেলগুলা কি থাকে? সিঙ্গেল সেল হিসেবে থাকে। কোথায় থাকে? লোকেশন কোথায়? বেসাল লামিনা অফ দ্য ফলিকলে। ঠিক আছে, এছাড়াও অনেক সময় দেখা যায় যে এই সি সেলগুলা কি করে? ক্লাস্টার ফর্মে বা গ্রুপ ফর্মে থাকে সেম লোকেশনে, অথবা ইন্টার ফলিকুলার যে স্পেস আছে, দ্যাট মিনস ফলিকুলার আউটসাইডেও তারা ক্লাস্টার হিসেবে থাকতে পারে। এদের সিক্রেটরি গ্রানুলস আছে, লাইট স্টেনিং সাইটোপ্লাজম আছে, এবং এই সেলগুলো কি সিক্রেট করে? তাদের ফাংশন কি? তারা ক্যালসিটোনিন সিক্রেট করে। ঠিক আছে, এখন যদি আমরা একটু ফিগার দেখি, রাইট সাইডের যে ফিগারটা, এটাতে যদি দেখো আমরা দেখতে পাচ্ছি একটা ফলিকল লাইন্ড বাই কি? কিউবয়েডাল এপিথেলিয়াম বা লো কিউবয়েডাল এপিথেলিয়াম দ্বারা। ঠিক আছে, এখানে আরেকটা ফলিকল দেখতে পাচ্ছি, ফলিকুলার সেলগুলো দেখতে পাচ্ছি, এবং যে সেন্ট্রালি যে কলের সাবস্টেন্স থাইরোগ্লোবুলিন সেটাও দেখতে পাচ্ছি। এবং এখানে প্যারাফলিকুলার সেলগুলো আমরা দেখতে পাচ্ছি কোথায়? ইন্টার ফলিকুলার স্পেসে, দ্যাট মিনস আউটসাইড অফ দা ফলিকলে প্যারাফলিকুলার সেলগুলো গ্রুপ অবস্থায় আছে বা সিঙ্গেল অবস্থায় আছে সেটা দেখতে পাচ্ছি। লেফট সাইডের ফিগারটা যদি দেখি, তোমরা কার্সার দেখতে পাচ্ছ? জি ম্যাম, এটা হচ্ছে একটা ফলিকল। ঠিক আছে, এবং লাইনিং এপিথেলিয়াম দেখো, নিউক্লিয়াসটা খুব সুন্দর বুঝতে পারছি আমরা, তাই না? সার্কুলার এবং সেন্ট্রালি আছে, দ্যাট মিনস এটা কি? কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল এপিথেলিয়াম দ্বারা ফলিকলটা লাইনড হয়ে আছে, এবং সেন্ট্রালি আছে কলয়েড সাবস্টেন্স। ঠিক আছে, এবং এই যে প্যারাফলিকুলার সেল অর সি সেল দেখতে পাচ্ছি, এই যে এই অ্যারোটা যদি দেখো, এখানে সেলটার সাইটোপ্লাজম খুবই হচ্ছে লাইট স্টেইনড। এই যে সেলটা
এটা হচ্ছে প্যারাফলিকুলার সেল অর সি সেল। এই যে সেলটা এটা হচ্ছে প্যারাফলিকুলার অর সি সেল। এই যে এটা আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে, ফলিকুলার সেলের যে বেজাল লামিনা বা থাইরয়েড ফলিকুলার যে বেজাল লামিনা, সেই বেজাল লামিনাতে আছে সিঙ্গেল একটা সেল প্যারাফলিকুলার সেল। আবার এটা কোথায় দেখতে পাচ্ছি যে ইন্টারফলিকুলার স্পেসে, দুইটা ফলিকুলার মাঝখানে বা তিনটা চারটা ফলিকুলার মাঝখানে যে কানেকটিভ টিস্যু আছে সেখানেও প্যারাফলিকুলার সেলগুলা থাকতে পারে। কিভাবে চিন্তা করবো তারা প্যারাফলিকুলার সেল? দেখো, স্টেইন নিয়েছে লাইটলি স্টেইন, এবং খুব বেশি হাই ম্যাগনিফিকেশন ছাড়া তো আর সেলুলার কম্পোনেন্ট দেখা সম্ভব না। কিন্তু এখানে আমরা স্টেইনের ক্যাপাসিটি কতটুকু সে লাইটলি নিয়েছেন বা ডার্ক নিয়েছে সেটার উপর ভিত্তি করে আইডেন্টিফাই করবো যে এটা প্যারাফলিকুলার সেল। ঠিক আছে, এটুকুই হচ্ছে হিস্টোলজি অফ থাইরয়েড গ্ল্যান্ড। নেক্সট যেটা আমরা পড়বো হচ্ছে হিস্টোলজি অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সাধারণত পাশাপাশি থাকে, অ্যাডজাসেন্ট অবস্থায় থাকে, মাঝখানে কানেকটিভ টিস্যু স্ট্র্যান্ড দ্বারা সেপারেটেড থাকে। একটু পর আমরা দেখবো সেটা। সো হিস্টোলজি অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের মতোই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও একটা ক্যাপসুল দ্বারা সারাউন্ডেড থাকে, কভার্ড থাকে। ক্যাপসুলটা কি ধরনের কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত হয়? ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু, সেম অ্যাজ থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডে আমরা দেখেছি যে ক্যাপসুলটা থাকে হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত। এখানেও কি হবে? ডেলিকেট সেপ্টা প্রেজেন্ট ইন মোস্ট ডোমেস্টিক ম্যামালিয়ান স্পিসিস। দ্যাট মিন্স প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রেও যে ক্যাপসুলটা থাকবে, সারাউন্ডিং ক্যাপসুল, সেখান থেকে সেপ্টা অ্যারাইজ হবে এবং গ্ল্যান্ড গুলাকে বিভিন্ন লোবিউলে ডিভাইড করবে। ঠিক আছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যে স্পেসিফিক সেল টাইপ তাকে বলা হয় প্রিন্সিপাল সেল অর চিপ সেল। প্রিন্সিপাল সেলস অর চিপ সেলস। প্রিন্সিপাল সেলস অর চিপ সেলস। সেলগুলো কেমন হবে? highly vascularized parenchyma is generally arranged in cluster, strands or cores and contain mainly a single basic cell type. এই যে প্রথমে যে কথাটা বললাম যে ক্যাপসুল থেকে ডেলিকেট সেপ্টা অ্যারাইজ হয়ে যে প্যারেনকাইমাটা রয়েছে, এখানে বলছে হাইলি ভাস্কুলারাইজড। দ্যাট মিন্স হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যে প্যারেনকাইমা, এখানে ব্লাড ভেসেলের পরিমাণ অনেক বেশি থাকবে, এখানে রিচ ব্লাড সাপ্লাই থাকবে। এটা অ্যারেঞ্জ থাকে বিভিন্ন ক্লাস্টার, স্ট্র্যান্ডস আর কর্ডের মাধ্যমে, এবং তারা কন্টেইন করে মেইনলি এ সিঙ্গেল বেসিক সেল টাইপ। এই সেল টাইপটার নাম কি? প্রিন্সিপাল সেল অর চিপ সেল। Principal cells are in various stages of secretory activity and designated as inactive and active principal cells. That means the physiological condition এর উপর ভিত্তি করে সেই সেলটাকে অ্যাক্টিভলি সিক্রেটরি অ্যাক্টিভিটিতে আছে নাকি নেই তার উপর ভিত্তি করে এই প্রিন্সিপাল সেলটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে ইনঅ্যাক্টিভ, তখন এটাকে বলা হচ্ছে লাইট সেল, এবং অ্যাক্টিভ কন্ডিশনে তাকে বলা হচ্ছে ডার্ক প্রিন্সিপাল সেলস। সো ইনঅ্যাক্টিভ, যখন তার সেক্রেটরি অ্যাক্টিভিটি থাকবে না, তখন প্রিন্সিপাল সেলগুলো কেমন হবে? ইউজুয়ালি আর দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট সেল টাইপ। এটা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট সেল টাইপ। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে ইনঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ সেলগুলো সাইমালটেনিয়াসলি থাকবে। এমন না, আমরা যখন যেমন থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে দেখেছি যে যখন রেস্টিং তখন সব ফলিকুলার সেলে হচ্ছে এরকম অবস্থায় আছে, লো কিউবাটাল অথবা স্কোয়ামাস, কিন্তু যখন অ্যাক্টিভ তখন সে কিউবাটাল আর কলামনার হয়ে যাচ্ছে, এরকম না। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে এই ইনঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ প্রিন্সিপাল সেল সমানভাবে থাকবে, একই টাইমে দুই ধরনের সেল টাইপই প্রেজেন্ট থাকতে পারে। এবং এখানে বলছে যে মোস্ট ফ্রিকোয়েন্ট সেল টাইপ হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ প্রিন্সিপাল সেল, যেটা দে আর কনসিডার্ড টু বি ইন আ রেস্টিং স্টেজ। তারা রেস্টিং স্টেজে আছে যেহেতু ইনঅ্যাক্টিভ, অর অ্যাট দ্য এন্ড অফ দ্য সেক্রেটরি সাইকেল, অথবা কি হয়েছে সে তার সেক্রেটরি সাইকেলের একেবারে লাস্ট স্টেজে আছে। কিভাবে চিনবো যে এটা লাইট অর ইনঅ্যাক্টিভ প্রিন্সিপাল সেল? এরা সাধারণত রিলেটিভলি লার্জ হবে, অ্যাক্টিভ সেলগুলোর তুলনায় সেলগুলো লার্জ হবে। অ্যাসিডোফিলিক সেল, এবং এটা অ্যাসিডিক ডায়ের প্রতি এদের অ্যাফিনিটি থাকবে। সেক্রেটরি গ্রানুলস আর ওকেশনালি প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, দেন অ্যাক্টিভ অর ডার্ক প্রিন্সিপাল সেল। The cytoplasm appears dark.
সেলের সাইটোপ্লাজমটা যখন স্টেইন করা হবে তখন অ্যাপিয়ার্স ডার্ক এন্ড কন্টেন্স অ্যান এক্সটেন্সিভ গলগি কমপ্লেক্স, abundant rough endoplasmic reticulum and numerous mitochondria and secretory granules. কেন সাইটোপ্লাজম অ্যাপিয়ার ডার্ক? কারণ সেলের যে সেলুলার কম্পোনেন্ট গুলা যে গলগি কমপ্লেক্স এক্সটেন্সিভ অনেক পরিমাণে আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরিমাণও বেড়ে গিয়েছে, মাইটোকন্ড্রিয়া, সেক্রেটরি গ্র্যানুল সবকিছু বেশি বেশি পরিমাণে আছে। এই কম্পোনেন্ট গুলো যদি বেশি থাকে তারা কি বেশি স্টেইন নেবে না? অবভিয়াসলি তখন কি হবে, সাইটোপ্লাজম মোর ডার্ক কালার নেবে। এই দুইটা হচ্ছে প্রিন্সিপাল সেল। প্যারেনকাইমাতের জেনারেল যে স্ট্রাকচার আমরা যদি বলি বেসিক সেল টাইপ কোনটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের, তাহলে সেটা হচ্ছে প্রিন্সিপাল সেল। দুই ধরনের, ইনঅ্যাক্টিভ এন্ড অ্যাক্টিভ। এছাড়াও প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে আরো কিছু সেল টাইপ দেখা যায়, সেটা কি অক্সিফিল সেল। এটা কি সেল? এ সেকেন্ডারি সেল টাইপ। এটা একটা সেকেন্ডারি সেল প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের জন্য, প্রেজেন্ট রেগুলারলি ইন হর্সেস এন্ড লার্জ রুমিনেন্ট। হর্স এবং লার্জ রুমিনেন্টের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যদি স্টেইন করো তাহলে এটা ফ্রিকোয়েন্টলি তোমরা দেখতে পাবে রেগুলারলি, কিন্তু আদার যে ডোমেস্টিক অ্যানিমেলস আছে সেখানে এত কমনলি দেখতে পাবে না, সেখানে রেয়ারলি প্রেজেন্ট থাকবে। দিস লার্জ সেলস, তার মানে আমরা বুঝতে পারছি যে সেলগুলো লার্জ হবে, সাইজ অনেক বড় হবে। কত বড় হবে? আপ টু 27 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। ঠিক আছে, তার সাইজ আমরা জানলাম। এখন দেখে তাদের অ্যারেঞ্জমেন্টটা কেমন। অকার আইদার সিঙ্গলি অর ইন ক্লাস্টার, মানে তোমরা সিঙ্গেল একটা সেলও দেখতে পারো অথবা কি ক্লাস্টার ফর্মেও এই অক্সিফিল সেলটাকে দেখতে পাবে। দে পজেস স্মল হেটারোক্রোমাটিক নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা স্মল হবে এন্ড লাইট স্টেইনিং সাইটোপ্লাজম থাকবে। এবং এই অক্সিফিল সেলের ফাংশন কি সেটা আননোন, সিগনিফিকেন্স কি কেন আছে সেটা স্টিল আননোন। দেন অ্যানাদার সেল টাইপ দেখতে পাবে, সেটাকে বলা হয় ট্রানজিশনাল সেল। ট্রানজিশনাল সেলটা কি? টাইপ উইথ স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স ইন্টারমিডিয়েট বিটুইন those of principal cell and oxyphil cell is present. That means transitional cell এর কে যদি আমরা ডেসক্রাইব করতে চাই তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স হবে প্রিন্সিপাল সেল এন্ড অক্সিফিল সেলের মধ্যবর্তী অবস্থার মতো। সে প্রিন্সিপাল সেলের সব ক্যারেক্টারিস্টিক্সও নিবে না বা অক্সিফিল সেলের সব ক্যারেক্টারিস্টিক্সও নিবে না, সে মধ্যবর্তী অবস্থানে অবস্থান করবে। তাহলে কেমন হবে? তাদের মাইটোকন্ড্রিয়া অনেক বেশি থাকবে, অ্যাবান্ডেন্ট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, গলগি কমপ্লেক্স থাকবে এবং সেক্রেটরি গ্র্যানিউলস থাকবে। এটুকু হচ্ছে হিস্টোলজি অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এখন স্পিসিস ওয়াইজ কিছু ভেরিয়েশন হয় এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে। গোট এবং শিপের ক্ষেত্রে, in case of goat and sheep, the periphery of the gland is occupied by light principal cell. এই যে আমরা প্রিন্সিপাল সেল দেখলাম দুই ধরনের, ইনঅ্যাক্টিভ এন্ড অ্যাক্টিভ। গোট এবং শিপের ক্ষেত্রে বলছে যে গ্ল্যান্ডের যে পেরিফেরিটা রয়েছে সেখানে বেশি থাকে কোনটা? লাইট প্রিন্সিপাল সেল, আর ডার্ক প্রিন্সিপাল সেলটা থাকবে সেন্টারে। ইন অল আদার ডোমেস্টিক ম্যামালস, এছাড়া আদার যত ডোমেস্টিক ম্যামালস আছে, the dark and light principal cells are distributed randomly. তার মানে কি তারা ক্লাসিফাইড থাকবে না, এরিয়া অনুযায়ী ক্লাসিফাইড থাকবে না, randomly distributed থাকবে, with one or the other form prevailing. That means এখানে যেহেতু randomly distributed আছে সেখানে ডার্ক সেলের পরিমাণও বেশি থাকতে পারে বা লাইট সেলের পরিমাণও বেশি থাকতে পারে, যে কোনো একটা বেশি থাকবে, ডিপেন্ডিং অন দ্য ফাংশনাল ফেজ অফ দ্য গ্ল্যান্ডস। অবভিয়াসলি যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সেক্রেটরি অবস্থায় থাকে তখন কি হবে? অ্যাক্টিভ সেলের পরিমাণ বেশি হবে, আর যদি নন সেক্রেটরি অবস্থায় থাকে তখন কি হবে? যে ইনঅ্যাক্টিভ সেল বা লাইট সেলের পরিমাণ বেশি হবে, এটাই বলা হয়েছে। ইন ডগস এন্ড সামটাইমস ইন হর্সেস, ডগের ক্ষেত্রে এবং মাঝে মাঝে হর্সের ক্ষেত্রে দেখা যায় কি এই যে প্যারেনকাইমা সেলস গুলো আছে ফর্ম এ সিম্পল পেরিক্যাপিলারি ইপিথেলিয়াল লেয়ার উইথ অকেশনাল রোজেটি লাইক ফর্মেশন। বলতেছে এই যে প্যারেনকাইমাল সেল, দ্যাট মিন্স হচ্ছে প্রিন্সিপাল সেল এন্ড অক্সিফিল যে সেলগুলো আছে প্যারেনকাইমাতে, সেগুলো মাঝে মাঝে কি করে? পেরিক্যাপিলারি, দ্যাট মিন্স আমরা বলছি যে এটার ব্লাড সার্কুলেশন খুবই বেশি থাকবে, হাইলি ভাস্কুলারাইজড হবে, যে ক্যাপিলারি গুলো রয়েছে তার চারপাশে ইপিথেলিয়াল লেয়ার তৈরি করে, এবং এই লেয়ার গুলো কেমন হয়? শেপটা কেমন হয়? রোজেটি লাইক ফর্মেশন। ঠিক আছে,
এখানে দুইটা ফিগার দেওয়া হয়েছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের। আমি প্রথমে বলেছি যে থাইরয়েড গ্ল্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পাশাপাশি অবস্থান করে। এই যে এই পার্টটুকু হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, আমরা অলরেডি পড়েছি। মাঝখানে একটা কানেকটিভ টিস্যু সেপ্টা বা কানেকটিভ টিস্যু বর্ডার দ্বারা সেপারেটেড থাকে, এবং এই পার্টটুকু হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে এই যে আমরা ব্লু কালার স্টেইনড নিউক্লিয়াস যেটা দেখতে পাচ্ছি অনেক, সেটাই হচ্ছে চিপ সেল অর প্রিন্সিপাল সেল। সেটাই কি চিপ সেল অর প্রিন্সিপাল সেল। দেন আমরা দেখতে পাচ্ছি ক্যাপিলারিজ প্রচুর হচ্ছে, ব্লাড ক্যাপিলারি দেখতে পাচ্ছি। এছাড়া এই যে কিছু বড় বড় সেল টাইপ দেখতে পাচ্ছি না, নিউক্লিয়াসটা খুব লাইটলি পিঙ্ক কালার নিয়েছে, এবং নিউক্লিয়াস না তো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমটা লাইট পিঙ্ক কালার নিয়েছে এবং নিউক্লিয়াসটা কি ব্লু কালার। এগুলাই হচ্ছে অক্সিফিল সেল। ঠিক আছে, নিচে ডান পাশে নিচে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে পিঙ্ক কালার একটা সেল, নিউক্লিয়াসটা ব্লু কালার, খুব লার্জ একটা সেল, কম্পারেটিভলি অন্যান্য সেল থেকে লার্জলি ক্লাস্টার ফর্মে আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেল একসাথে আছে, এগুলাই হচ্ছে অক্সিফিল সেল। এই অক্সিফিল সেলটাই দেখো যে এখানে আবার সিঙ্গেলও আছে, দ্যাট মিনস অক্সিফিল সেল সিঙ্গেলও থাকতে পারে, ক্লাস্টার ফর্মেশনও থাকতে পারে। এছাড়া ব্লু স্টেইন যে সেলগুলো দেখতে পাচ্ছে এই সবগুলাই হচ্ছে কি প্রিন্সিপাল সেল অর চিপ সেল। প্রিন্সিপাল সেলগুলোর মাঝেও দেখো কিছু কিছু সেলের নিউক্লিয়াস খুবই ডার্ক স্টেইন নিয়েছে ব্লু কালার, আবার কিছু সেলের নিউক্লিয়াস দেখো লাইট স্টেইন নিয়েছে। সো এই ডার্ক স্টেইন যেগুলা সেগুলা হচ্ছে অ্যাক্টিভ প্রিন্সিপাল সেল, এবং লাইট স্টেইন যেটা সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রিন্সিপাল সেল। ঠিক আছে, মানে দুইটাই র্যান্ডমলি অবস্থান করতেছে, তার মানে এটা শিপ গোটের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড না, কার আদার যে ডোমেস্টিক ম্যামালস আছে তাদের যে কোনো একজনের হতে পারে। যদি শিপ গোটের হতো তাহলে কি হতো, আমরা বলেছি যে গ্ল্যান্ডের পেরিফেরিতে থাকতো শুধু লাইট প্রিন্সিপাল সেল এবং সেন্টারে থাকতো হচ্ছে ডার্ক প্রিন্সিপাল সেল। যেহেতু র্যান্ডমলি, সো এটা শিপ গোটের না। এটুকু বুঝতে পেরেছি হিস্টোলজি অফ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। জি ম্যাম। ম্যাম যেগুলো হচ্ছে প্রিন্সিপাল ওগুলা বেশি ডার্ক হয় কেন, মানে বেশি স্টেইন নাই কেন? প্রিন্সিপাল সেল দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। জি ম্যাম, অ্যাক্টিভের কথা বলছি। ইনঅ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভের কথা বলছো তুমি? জি। অ্যাক্টিভ অবস্থায় সেলের সব কম্পোনেন্ট, সেলের সাইটোপ্লাজমে আমরা জানি সেলের কি থাকে, বিভিন্ন কম্পোনেন্ট থাকে, নিউক্লিয়াস থাকে সেন্ট্রালি, এছাড়া বিভিন্ন সেলুলার কম্পোনেন্ট থাকে, গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, সেক্রেটারি গ্রানুলস, এগুলো থাকে, তাই না? অ্যাক্টিভ সেলের ক্ষেত্রে, অ্যাক্টিভ প্রিন্সিপাল সেলের ক্ষেত্রে দেখো যে অ্যাপিয়ার্স ডার্ক। কারণ কি? কারণ এখানে এই যে সেলুলার কম্পোনেন্ট তাদের পরিমাণ অনেক বেশি থাকে। এখন সাইটোপ্লাজম, একটা সেলের সাইটোপ্লাজমের মধ্যে সেলুলার কম্পোনেন্ট কম, আরেকটা সেলের সাইটোপ্লাজমের মধ্যে সেলুলার কম্পোনেন্ট বেশি, গলগি কমপ্লেক্স বলো, মাইটোকন্ড্রিয়া বলো বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, এগুলোর পরিমাণ অনেক বেশি। তাহলে কোনটা কালার বেশি নিবে? অ্যাক্টিভ। জি ম্যাম, বুঝছি, থ্যাংক ইউ। যেটার মধ্যে কম্পোনেন্ট বেশি, কম্পোনেন্ট গুলো তো কালার হোল্ড করছে, তাই না? কম্পোনেন্ট গুলো তো কালারের সাথে বাইন্ড করছে, তাহলে অবভিয়াসলি কি যেটাতে বেশি থাকবে সেটা কালার বেশি নেবে, এজন্যই তার কালার হয় ডার্ক কালার। ওকে ম্যাম, থ্যাংক ইউ। বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, দেন আজকের লাস্ট টপিক হচ্ছে হিস্টোলজি অফ পিনিয়াল গ্ল্যান্ড। খুবই ছোট্ট একটা স্লাইড, এক স্লাইডে এর হিস্টোলজি শেষ হয়ে যাবে। দ্য ম্যামালিয়ান পিনিয়াল গ্ল্যান্ড অর এপিফাইসিস সেরিব্রাম। পিনিয়াল গ্ল্যান্ডের আরেকটা নাম হচ্ছে এপিফাইসিস সেরিব্রাম। যদি কোশ্চেনে এই ওয়ার্ডটা বা এই টার্মটা দেখতে পারে এপিফাইসিস সেরিব্রাম, তাহলে ধরে নেবে যে এটা পিনিয়াল গ্ল্যান্ড। আকাশ থেকে পড়ার কোনো কারণ নেই, পিনিয়াল গ্ল্যান্ডের আরেক নাম এপিফাইসিস সেরিব্রাম। এটা হচ্ছে আউটগ্রোথ অফ দ্য রুফ অফ দ্য ডায়েনসেফালন। ডায়েনসেফালন ওয়ার্ডটা কোথায় শুনেছি? ব্রেইনে। ব্রেইনে। প্রোজেনসেফালন, রম্বেনসেফালন, ডায়েনসেফালন পড়েছি না আমরা, ভাগগুলা, ডেভেলপমেন্টাল স্টেজগুলা। সেই ডায়েনসেফালন যেটা মিড ব্রেইন, যেটা তার রুফের আউটগ্রোথ হিসেবে এই পিনিয়াল গ্ল্যান্ডটা থাকে, এবং এই ডায়েনসেফালনে এই পিনিয়াল গ্ল্যান্ডটা একটা স্টকের মাধ্যমে অ্যাটাচ অবস্থায় থাকে, which it is attached by a stalk. স্টক মানে হচ্ছে ফুলের বৃন্ত থাকে না, সেরকম একটা স্টকের মাধ্যমে সে অ্যাটাচড অবস্থায় থাকে। সো হিস্টোলজি যদি দেখি, it is surrounded by a thin layer of connective tissue from which originate connective tissue septa and trabeculae. সো অলমোস্ট আমরা তিনটা গ্ল্যান্ডের ক্ষেত্রেই পাচ্ছি ক্যাপসুল আছে,
ক্যাপসুল কি দ্বারা গঠিত? কানেকটিভ টিস্যু দ্বারা। থাইরয়েড এন্ড প্যারাথাইরয়েডের ক্ষেত্রে আমরা পাচ্ছি ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। এখানে উল্লেখ করা নেই যে কোন টিস্যু, শুধু কানেকটিভ টিস্যু বললেই হবে। এবং তিনটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যাপসুল থেকে কি করে কানেকটিভ টিস্যু সেপ্টা অর ট্রাবিকুলে অ্যারাইজ করে প্যারেনকাইমাতে ইনসার্ট করে। These structures partition the organ into irregular lobules. এখানেও গ্ল্যান্ডটা কি থাকবে? লোবুলেটেড থাকবে, বাট লোবুল গুলো হবে ইরেগুলার। এবং এই যে ইরেগুলার লোবিউল গুলো আছে এগুলো কম্পোস্ট হবে কি দ্বারা? প্যারেনকাইমাল সেল কর্ডস এবং ফলিকলস দ্বারা। ফলিকল থাকবে এবং সেল কর্ড থাকবে। The parenchyma consists mainly of pinealocyte and glial cell. থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা প্রধানত দুই ধরনের সেল টাইপ দেখতে পেয়েছি, ফলিকুলার সেল, প্যারাফলিকুলার সেল আর সি সেল। প্যারাথাইরয়েডের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি প্রিন্সিপাল সেল দুই ধরনের, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। দেন দেখলাম অক্সিফিল সেল এন্ড ট্রানজিশনাল সেল। পিনিয়াল গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা প্যারেনকাইমাতে মেইনলি দুই ধরনের সেল দেখতে পাবো, কি কি? পিনিয়ালোসাইটস এন্ড গ্লায়াল সেল। পিনিয়ালোসাইটটা কি? আসলে এটা হচ্ছে পিনিয়াল যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, পিনিয়াল যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড সেটার সেল টাইপটাই হচ্ছে পিনিয়ালোসাইট। দেখতে কেমন? স্টিলেট শেপ। এবং এই স্টিলেট শেপ পিনিয়ালোসাইটটা প্রিডমিনেট থাকে কোথায়? ম্যামালিয়ান পিনিয়াল গ্ল্যান্ডের ক্ষেত্রে। স্টিলেট শেপ মানে কি? স্টিলেট শেপ তারকাকার। তারকাকৃতি। হুম, তারকাকৃতি। তারকাকৃতি। দ্যাট মিন্স তার প্রসেস থাকবে, তাই না? ডেনড্রাইটের মতো কিছু প্রসেস থাকবে। সেই প্রসেস গুলা কি করবে? their processes establish contact with other pinealocytes or pedicapillary spaces. আদার যে পিনিয়ালোসাইট আছে তাদের সাথে তারা একটা প্রসেস গুলা কন্টাক্ট করে এস্টাবলিশ করবে একটা কি কানেকশন, একটা নেটওয়ার্কের মতো ফর্মেশন করবে। The pineal gland is permeated by a sinusoidal capillary network. গ্ল্যান্ড যেহেতু তার ব্লাড সাপ্লাই অবশ্যই থাকতে পারে, আর আমরা যেহেতু জানি এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ব্লাড সাপ্লাই ছাড়া তো তার সিক্রেটরি প্রোডাক্ট যে হরমোন সেটা তো টার্গেট অর্গানে যাবে না। সো সব এন্ডোক্রাইন গ্ল্যান্ডে হিউজ ব্লাড সাপ্লাই থাকে। এবং এখানে যে ক্যাপিলারি নেটওয়ার্কটা আছে সেটা কেমন? সাইনুসয়েডাল ক্যাপিলারি, ইনটু হুইচ পিনিয়ালোসাইটস রিলিজ দেয়ার সিক্রেটরি প্রোডাক্টস। ঠিক আছে, এটা হচ্ছে পিনিয়ালোসাইট বা পিনিয়াল যে এন্ডোক্রাইন সেল তার হিস্টোলজি। দেন এছাড়া আমরা জানি এখানে কি আছে? গ্লায়াল সেলস আছে। গ্লায়াল সেলটা কি? প্রেজেন্ট ইন পিনিয়াল গ্ল্যান্ড আর মেইনলি astrocytes that are characteristically similar to the CNS. Central nervous system আমরা কিছু গ্লায়াল সেল পড়েছিলাম না? Yes, তার ma'am. একটা টাইপ ছিল অ্যাস্ট্রোসাইট। এখানে আমরা যে গ্লায়াল সেলটা পাবো সেটা সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অ্যাস্ট্রোসাইটের মতোই ক্যারেক্টারিস্টিক্যালি হবে। ঠিক আছে, এছাড়াও আমরা কি পাবো? এপেনডাইমাল সেলও পাবো। এটুকুই হচ্ছে হিস্টোলজি অফ পিনিয়াল গ্ল্যান্ড। প্রথমত একটা কি থাকবে? কানেকটিভ টিস্যু, একটা ক্যাপসুল থাকবে। সেই ক্যাপসুল থেকে কি করবে? সেপ্টা এবং ট্রাবিকুলে অ্যারাইজ হবে। সেপ্টা এবং ট্রাবিকুলি গ্ল্যান্ডের যে প্যারেনকাইমা সেটাকে ডিভাইড করবে লোবিউলে। লোবিউল গুলা কেমন হবে? ইরেগুলার লোবিউল হবে। লোবিউল গুলা কনসিস্ট হবে কি দ্বারা? প্যারেনকাইমাল যে সেল, দ্যাট মিন্স পিনিয়ালোসাইট এন্ড গ্লায়াল সেল টাইপ কর্ড দ্বারা এবং ফলিকল দ্বারা। প্যারেনকাইমাতে কি থাকবে? পিনিয়ালোসাইট এন্ড গ্লায়াল সেল থাকবে। পিনিয়ালোসাইটটা কেমন দেখতে? কেমন? স্টিলেট শেপ। দ্যাট মিন্স তার প্রসেস থাকবে। এই প্রসেস গুলা কি করবে? একটা পিনিয়ালোসাইটের প্রসেস আরেকটা পিনিয়ালোসাইটের প্রসেসের সাথে কানেক্ট হয়ে নিউরন যেরকম সিনাপস ফর্ম করে না, সেরকম তারা কানেক্ট হয়ে একটা নেটওয়ার্কের মতো ফর্মেশন করবে। ঠিক আছে, এবং এই পিনিয়াল গ্ল্যান্ডের যে নেটওয়ার্কটা থাকবে, ক্যাপিলারি নেটওয়ার্কটা থাকবে, দ্যাট মিন্স ব্লাড সার্কুলেশনটা থাকবে, সেটা কনসিস্ট হবে কি দ্বারা? সাইনুসয়েডাল ক্যাপিলারি দ্বারা। ঠিক আছে, এবং এই ক্যাপিলারি নেটওয়ার্কের মধ্যেই পিনিয়ালোসাইট তাদের যে হরমোন, সিক্রেটরি হরমোন, সেই হরমোনটা রিলিজ করবে। এছাড়া আমরা গ্লায়াল সেল দেখতে পাবো। গ্লায়াল সেলের হিস্টোলজিটা কেমন হবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে অ্যাস্ট্রোসাইট পাওয়া যায় তার মতো হবে। এছাড়াও আমরা প্যারেনকাইমা অফ দ্য পিনিয়াল গ্ল্যান্ডে এপেনডাইমাল সেলও দেখতে পাবো। হিস্টোলজি কেমন? এটা হচ্ছে পিনিয়ালোসাইট। এই যে এখানে কিছু দেখো নেটওয়ার্ক স্ট্রাকচার ফর্মেশন হয়েছে, তাই না? সেলগুলা মাঝে মাঝে মনে হচ্ছে কি ফাইবার লাইক স্ট্রাকচার কিছু আছে। এগুলাই হচ্ছে যে স্টিলেট যে অ্যাস্ট্রোসাইট আছে, পিনিয়ালোসাইট আছে, তাদের প্রসেস গুলা।
প্রসেস গুলো একটা আরেকটার সাথে কানেক্ট ফর্ম করে একটা জালের মতো নেটওয়ার্ক ফরমেশন করেছে। এগুলো হচ্ছে ইনালোসাইট এন্ড এটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট অর গ্লায়াল সেল। ঠিক আছে, গ্লায়াল সেলটাকে আমরা বলছি কার মতো দেখতে, অ্যাস্ট্রোসাইটের মতো দেখতে, এখানে এই জন্য অ্যাস্ট্রোসাইট নামকরণ করা হয়েছে। সো দিস ইজ দ্য হিস্টোলজি অফ পিনিয়াল গ্ল্যান্ড। এই ফিগারটা আমি হচ্ছে অনলাইন থেকে নিয়েছি, কারণ হচ্ছে কালার অ্যাটলাস অফ ভেটেরিনারি হিস্টোলজি আর কালার অ্যাটলাস অফ হিউম্যান হিস্টোলজি কোনোটাতেই আমি হিউম্যান হিস্টোলজিতে পিনিয়াল গ্ল্যান্ডের কোনো ছবি নেই, ভেটেরিনারি হিস্টোলজিতে যে ছবিটা আছে সেটা খুব ভালো বোঝা যায় না, এজন্য আমি অনলাইন থেকে নিয়েছি। এই জন্য ক্যাপসুল বা হচ্ছে আদার্স যে জিনিসগুলো আছে ট্রাবিকুলার ফর্মেশন, লোবিউল গুলো এখানে ভালো বোঝা যাচ্ছে না। তোমাদের কালার অ্যাটলাস বই আছে না তোমাদের কাছে? ইয়েস জি ম্যাম। ম্যাম, অনলাইন ফর্মটা আছে, হুম, পিডিএফ ফাইল। ওটাতে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, একটা ফিগার আছে, এটা চিকেনের ক্ষেত্রে, সেটা আমি নেক্সট ক্লাসে আবার তোমাদের একটু ছবিটা ব্যাখ্যা করে দিব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আজকে আমরা 3টা গ্ল্যান্ড করলাম, এছাড়া এন্ডোক্রাইন সিস্টেম বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে জেনারেলাইজড কিছু কথাবার্তা পড়েছি। এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? জি ম্যাম, সবাই আজকের বুঝতে ক্লাসটা অনেক পেরেছি? ইজি ছিল। আখি হ্যান্ড রেজ করেছো, কিছু বলবে? একজন হ্যান্ড রেজ করেছো, কোনো কোশ্চেন আছে তোমাদের? ম্যাম, এক্সোসাইটোসিস আর এন্ডোসাইটোসিস প্রসেস দুটো যদি একটু সংক্ষেপে বলে দিতেন। প্রসেস দুটো আছে, দ্বারা বলছি। ওকে, এক্সোসাইটোসিস এন্ড এন্ডোসাইটোসিস। এক্সো মানে কি আর এন্ডো মানে কি? এক্সো মানে কি সেলের বাহিরে, আর এন্ডো মানে কি সেলের ভেতরে। আমরা দেখলাম যে সেলের যে অ্যাপিক্যাল সাইটোপ্লাজম সেখানে কি আছে, ভ্যাকুলস আছে, তাই না? সেই ভ্যাকুল গুলো কোথা থেকে সিক্রেট হয়েছে? গলগি কমপ্লেক্স থেকে, এবং এই ভ্যাকুল গুলো কন্টেন করে আছে কি থাইরোগ্লোবিউলিন। এখন সেলের মাঝখানে থাইরোগ্লোবিউলিন থাকলে তো হবে না, ফলিকুলার যে লুমেন সেখানে সিক্রেট করতে হবে। এই যে সিক্রেশনটা যখন সেল রাপচার হয়ে, সেলের অ্যাপিক্যাল পার্টটা রাপচার হয়ে, ভ্যাকুলটা রাপচার হয়ে জাস্ট কম্পোনেন্টটা, দ্যাট মিন্স যে হরমোন বা থাইরোগ্লোবুলিন যে কম্পোনেন্টটা লুমেনে চলে আসবে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে এক্সোসাইটোসিস। ঠিক আছে? আর এন্ডোসাইটোসিস কি? ভ্যাকুলসটা জাস্ট রাপচার হয়ে যদি সেলের মাঝখানে সিক্রেট হয়ে যেত, ভ্যাকুলের মাঝখানে আছে কম্পোনেন্ট, ভ্যাকুলটা আছে সেলের মাঝখানে, সেলের সাইটোপ্লাজমে, তখন ভ্যাকুল রাপচার হয়ে কম্পোনেন্টটা যদি সেলের মাঝখানে সিক্রেট হতো তখন তাকে বলা হতো এন্ডোসাইটোসিস, সেলের মাঝখানেই সাইটোসিস হয়েছে। বাট যখন সেলটা রাপচার হয়ে, ভ্যাকুলটা রাপচার হয়ে কম্পোনেন্টটা কোথায় চলে আসছে, ফলিকুলের যে লুমেনে চলে আসছে, তখন তাকে বলা হয় এক্সোসাইটোসিস, মানে সেল থেকে কম্পোনেন্টটা সেল রাপচার হয়ে বাইরে চলে যাচ্ছে। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম কোশ্চেন ছিল বলো। প্রথম ক্লাসে আমরা মেডুলাতে পড়েছিলাম যে রেটিনা ওভারি নামে একটা ইরেগুলার চ্যানেল থাকে। তো বুঝিনি। আবার ম্যাম প্রথম ক্লাসে কোশ্চেন ছিল একটু। কথা বোঝা যাচ্ছে না তোমার।
প্রথম ক্লাসটাতে করেছিলাম সেখানে মেডুলাতে রেটিয়া ওভারি নামে একটা ইরেগুলার চ্যানেল ছিল। সেইখানে পাশাপাশি ব্লাড ভেসেল ছিল। এখন এই ব্লাড ভেসেল আর হচ্ছে রেটিয়া ওভারি কি একই সাথে রান করবে? কোন অর্গানের কথা বলছো তুমি? মেডুলার কথা বলছিলাম। হিস্টোলজি অফ ওভারিতে। হিস্টোলজি অফ ওভারি। ওভারি, হ্যাঁ বলো। সেখানে মেডুলাতে দেখেছিলাম যে রেটিয়া ওভারি নামে একটা ইরেগুলার চ্যানেল থাকে। হ্যাঁ পাশাপাশি কিছু ব্লাড ভেসেল ওইখানে দেখা গেছিল। হ্যাঁ তো ব্লাড ভেসেল আর রেটিয়া ওভারি কি একই সাথে রান করবে, নাকি এই ব্লাড ভেসেল গুলো রান করার কারণে সেই রেটিয়া ওভারিটা ইরেগুলার চ্যানেল হচ্ছে? না, রেটিও ওভারিটা কনসিস্ট হয়েছে সেলুলার কম্পোনেন্ট দ্বারা। এটা একটা ইরেগুলার কর্ড বা একটা চ্যানেলের মতো ফর্ম করে মেডুলাতে আছে, ঠিক আছে? ব্লাড ভেসেল প্রেজেন্ট থাকার কারণে যে সেটা ইরেগুলার হয়েছে, নট লাইক দ্যাট। সেলগুলার অ্যারেঞ্জমেন্ট ইরেগুলারলি হয়েছে দেখে সে একটা ইরেগুলার কর্ড লাইক স্ট্রাকচার ফর্মেশন করেছে, যাকে বলা হচ্ছে রেটিও ওভারি। কিন্তু ব্লাড ভেসেল সার্কুলেশনের সাথে বা হচ্ছে রেটিও ওভারির অ্যারেঞ্জমেন্টের কোনো সম্পর্ক নেই যে তারা প্যারালালি রান করছে এই জন্য ইরেগুলার হয়েছে, নট লাইক দ্যাট। এটাই তো তোমার কোশ্চেন ছিল, তাই না? জি ম্যাম। আর হচ্ছে যে গতকাল যদিও হচ্ছে আমি স্লাইডটা পরে দিয়েছি, আমি ভুলে গিয়েছিলাম, পরহাদ আমাকে মনে করে দিয়েছে, তারপর আমি পাঠিয়েছি। তোমরা কি দেখেছিলে ওই যে সাইক্লিক চেঞ্জেস অফ দ্য এন্ডোমেট্রিয়াম এন্ড ভ্যাজানাল এপিথেলিয়াম? জি ম্যাম, দেখেছি। ওইখানে দুইটা টার্মে একটু প্রবলেম আছে। আচ্ছা বলো। হাইপারেমিয়া আর হচ্ছে সিউডো প্রেগন্যান্সি। হাইপারেমিয়া এন্ড সিউডো প্রেগন্যান্সি। সিউডো প্রেগন্যান্সি। সিউডো ট্রানজিশন, সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম আমরা পড়েছিলাম। জি ম্যাম। কেন পড়েছিলাম? তখন তাকে সিউডো স্ট্র্যাটিফাইড কেন বলছিল? সিউডো মানে কি? নকল বা মনে হবে দেখতে, কিন্তু আসলে সেই বিষয়টা না। দ্যাট মিন্স ফলস অ্যাপিয়ারেন্স দিবে, তাই না? সিউডো স্ট্র্যাটিফাইড এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এটা মনে হবে স্ট্র্যাটিফাইড, কিন্তু আসলে সে স্ট্র্যাটিফাইড না, সে সিম্পল। এটাই তো। জি। সিউডো প্রেগন্যান্সি মানে হচ্ছে সাধারণত কার্নিভোরস এর ক্ষেত্রে, বিচ এবং কুইনের ক্ষেত্রে, ঠিক আছে, ডগ এবং ক্যাটের ক্ষেত্রে এনিমেল অনেক সময় প্রেগনেন্ট না, সে কনসিভ করেনি, কিন্তু এনিমেল অ্যাজাম্প করে নেয় যে সে প্রেগনেন্ট, এবং তখন কি হয়, তার বডিতে প্রেগনেন্ট রিলেটেড যে ফিজিওলজিক্যাল কন্ডিশন গুলো থাকার কথা সেগুলা অ্যাপিয়ার হয়। এনিমেল প্রেগনেন্ট না, সে কনসিভ করেনি, কিন্তু তারপরেও এনিমেল সাইকোলজিক্যালি থিঙ্ক করে নেয় যে সে প্রেগনেন্ট, সে মনে করে যে আমি প্রেগনেন্ট। তখন তার ব্রেইন সিগন্যাল পাঠায় ওভারিতে। আমরা জানি কি, যখন ওভুলেশন করেছে, কর্পাস লুটিয়াম ফর্মেশন করেছে, আমরা জানি যে সাইকেল এস্ট্রাস সাইকেল শেষ হওয়ার সাথে সাথে কর্পাস লুটিয়ামটা রিগ্রেট হয়ে যাবে, তাই না? রিগ্রেট হয়ে আবার নতুন করে একটা ফলিকল ডেভেলপমেন্ট শুরু হবে। কিন্তু যদি এনিমেল প্রেগনেন্ট হয় বা এনিমেল থিঙ্ক করে নেয় যে সে প্রেগনেন্ট, তখন এনিমেল বডি বা ব্রেইন কর্পাস লুটিয়ামকে সিগন্যাল পাঠাবে যে তুমি রিগ্রেট করো না, যেটা আমরা ফেট অফ দা কর্পাস লুটিয়ামে পড়েছি, যে তুমি রিগ্রেট করো না, তুমি থাকো, এবং তুমি কি করো, তুমি প্রোজেস্টেরন সিক্রেট করো। কেন প্রোজেস্টেরন সিক্রেট করবে? কারণ প্রোজেস্টেরন হচ্ছে প্রেগন্যান্সি মেইনটেনেন্স হরমোন। প্রেগন্যান্সি মেইনটেইন করার জন্য প্রোজেস্টেরন দরকার। এই যে অ্যানিমেলটা থিঙ্ক করে নিল সে অ্যাকচুয়ালি প্রেগনেন্ট না, সে কনসিভ করেনি, কিন্তু সে থিঙ্ক করে নিল যে সে প্রেগনেন্ট, এই প্রসেসটাকে বলা হচ্ছে সিউডো প্রেগনেন্সি। সিউডো প্রেগনেন্সিতে কি হবে, অ্যানিমেল প্রেগনেন্ট না হওয়ার পরও তার সে রেগুলারলি যে সাইক্লিক চেঞ্জে আসার কথা, স্ট্রেস সাইকেল আসার কথা, সেটাতে আসবে না। কারণ কেন? কারণ কর্পাস লুটিয়াম সাস্টেইন করে আছে, সে প্রোজেস্টেরন সিক্রেট করছে। এই যে প্রসিডিউরটা, এটাকে বলা হয় সিউডো প্রেগন্যান্সি। এবং সিউডো প্রেগন্যান্সির জন্যই অ্যানেস্ট্রাস হয়। এস্ট্রাস মানে স্ট্রেস সাইকেলে আসা, অ্যানেস্ট্রাস মানে হচ্ছে তখন এন মানে কি নেগেটিভ, সে স্ট্রেস সাইকেলে আসবে না। কিভাবে আসবে? কারণ সে তো সিগন্যাল পাঠাচ্ছে না যে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন পাঠাও, আমার ফলিকল ডেভেলপমেন্ট হতে হবে। সে বলতেছে যে আমি প্রেগনেন্ট হয়ে আছি, তোমরা হচ্ছে প্রোজেস্টেরন হরমোন পাঠাও, কর্পাস লুটিয়াম যেন সাস্টেইন করে। এটার জন্য একটা আরেকটার সাথে
সাথে রিলেটেড, দুইটা টার্ম পাশাপাশি আছে, সিউডো প্রেগন্যান্সি এন্ড অ্যানাস্ট্রাস। এটুকু বুঝতে পেরেছি? জি ম্যাম। আরেকটি কি জানি বললে? হাইপারেমিয়া। হাইপারেমিয়া হচ্ছে, হাইপার মানে কি বেশি, ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। হাইপারেমিয়া মানে হচ্ছে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। আর কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ বলো। হ্যাঁ, এন্ডোসাইটোসিস এটা বিভিন্ন সেলে হতে পারে। এখানে আমরা যেই প্রসিডিউরটা দেখলাম যে থাইরোগ্লোবুলিনটা সিক্রেট হচ্ছে এক্সোসাইটোসিসের মাধ্যমে, ঠিক আছে। এখন এন্ডোসাইটোসিসে যে শুধুমাত্র বডির একটা জায়গাতে অ্যাপিয়ার হয়, নট লাইক দ্যাট। বিভিন্ন সেলে তার ফাংশন অনুযায়ী বা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এন্ডোসাইটোসিস প্রসেস হতে পারে, কোনো ফিক্সড না। আমরা এই থাইরোগ্লোবুলিনের ক্ষেত্রে এক্সোসাইটোসিস প্রসেস দেখতে পাচ্ছি বলে যে অন্য কোথাও সেটা দেখা যাবে না, এটা এরকম না। এক্সোসাইটোসিস একটা প্রসেস, বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে বিভিন্ন সেলের ফাংশন অনুযায়ী এই প্রসেসগুলো হতে পারে। আর কোনো কোশ্চেন আছে? থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখো হিস্টোফিজিওলজি একসাথে পড়ে ফেলেছি, তাই না? যে রেস্টিং কন্ডিশনে কি থাকে বা হচ্ছে স্টিমুলেটেড অ্যাক্টিভ কন্ডিশনে কি থাকে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রেও আমরা দেখেছি যে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ সেল কেমন থাকে। হিস্টোফিজিওলজি, এই যে থাইরয়েড এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলার হিস্টোফিজিওলজি নিয়ে আমি একটু কনফিউশনে আছি যে আসলে এটা কি হবে, এটা কি ফাংশন হবে নাকি অন্য কিছু হবে। এজন্য আজকে স্লাইডে আমি হিস্টোফিজিওলজি বা হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জ রিলেটেড হিস্টোলজি থেকে চেঞ্জ আসে সেরকম ডিটেলস কিছু বলিনি। নেক্সট ক্লাসে যদি আমি এটা বের করতে পারি তাহলে তোমাদেরকে দিয়ে দিব, আর যদি না দিই তাহলে ধরে নিবে যে ওইখানে স্লাইডে যতটুকু দেয়া আছে ফিজিওলজিক্যাল চেঞ্জ অনুযায়ী হিস্টোলজিক্যাল চেঞ্জ ওইটুকুই আনসার হবে। যদি কোশ্চেন আসে এরকম যে রাইট ডাউন দ্য হিস্টোলজি এন্ড হিস্টোফিজিওলজি অফ থাইরয়েড গ্ল্যান্ড, তাহলে আমি স্লাইডে যতটুকু দিয়েছি সেটুকু দিয়ে তারপর হচ্ছে ফিগার দিয়ে দিলেই তোমাদের আনসার কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। পায়োমেট্রা হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম। পায়ো মিন্স পাস ফর্মেশন, ঠিক আছে। এন্ডোমেট্রিয়াম ওয়ালে যদি ইনফ্লামেশন হয়, সেখানে পাস ফর্মেশন হয়, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় পায়োমেট্রা। আর কোনো কোশ্চেন আছে? ওকে, এন্ডোক্রাইন সিস্টেম থেকে আমাদের আর দুইটা গ্ল্যান্ড পড়া বাকি আছে, দুইটাই হচ্ছে অনেক বিশাল বিশাল আকারের গ্ল্যান্ড, সময় লাগবে। একটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড এবং আরেকটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, ঠিক আছে। তারপর যেটা আমরা ম্যামারি গ্ল্যান্ডটাও করে ফেলবো, ফিমেল জেনিটাল সিস্টেমের পার্ট, বাট ওটা তোমাদের যে আউটলাইন দেয়া আছে, কোর্স আউটলাইন, সেখানে দেয়া আছে ইন্টিগুমেন্টারি সিস্টেমে। তো ইন্টিগুমেন্টারি সিস্টেম হয়তো ম্যাডাম পড়াবেন, বাট আমি হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের ম্যামারি গ্ল্যান্ডটা পড়িয়ে দিব, ঠিক আছে। আর তোমাদের ওই অ্যানাটমি কোর্স আর পলিটিক্স সায়েন্স কোর্স শেষ হবে কবে? ম্যাম অ্যানাটমি কোর্স হয়তো আর 2-3টা ক্লাস লাগবে, পলিটিক্স সায়েন্সটা সেরকম ভাবে জানি না। অ্যানাটমি ক্লাস আর দুইটা, আর পলিটিক্স সায়েন্স? পলিটিক্স সায়েন্সটা জানি না। বাকি আছে। আর হাজবেন্ডি থেকে তোমাদেরকে যে কোর্সগুলো অফার করা হয়, ওগুলার কি প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার কোনো নোটিশ হয়েছে? না ম্যাম, আমাদের কোনো প্র্যাকটিক্যাল ক্লাসে হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাস কবে করতে যাচ্ছ? শনিবার করতে যাচ্ছ না সোমবার করতে যাচ্ছ? ফরহাদ তুমি আমাকে একটু ইনফর্ম করবে। আর হচ্ছে নেক্সট ক্লাস অ্যাড্রেনাল গ্ল্যান্ড এন্ড পিটুইটারি গ্ল্যান্ড সেটা পড়বো, এন্ড সাথে সাথে মেমারি গ্ল্যান্ডটাও করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা ম্যাম।